আবারও হাঁটতে লাগলো দুজনে। বাড়ির কাছাকাছি এসে গেছে প্রায়। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, ধন্যবাদ, আসছি। মেহেক পল্লবকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে একা একা হাঁটতে লাগলো। ছেলেটার সাথে বেশিক্ষণ কথা বললেই বিপদ। কথা বললে মায়া বাড়ে, আর মায়া বড্ড ভয়ানক। বিষের থেকেও বিষাক্ত এর বিষ। মস্তিষ্কে একবার ছেয়ে গেলে তার নিস্তার নেই। সুন্দরী, দরজা খোলো। রোশনের বাজ খায় আওয়াজে হকচকিয়ে গেল মেহেক। সমস্ত জল্পনা কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে ফিরে এসেছে সে। উফ, ডাকাতের বাচ্চা এসেছে কেন? সুন্দরী, ঘরে আছো? দরজা খোলো, নয়তো ভেঙে ঢুকছি। দরজা ভাঙলে কিন্তু রাতেও খোলা রেখে ঘুমাতে হবে। তারপর যদি... মেহেক আর দাঁড়ালো না, সোজা গিয়ে দরজা খুলে দিল। তাও দরজা আটকে ঘুমালে একটু শান্তি লাগে। রোশন ঘরে ঢুকে সব দিকে নজর বুলিয়ে নিচ্ছে। মেহেক কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। ঘর চেক করা শেষ হলে মেহেকের দৃষ্টিপাত করলো রোশন। মেয়েটা আসলে আগুন সুন্দরী, কিন্তু এই সৌন্দর্যই যে মেয়েদের জন্য কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ জানো সুন্দরী? না। মেহেকের কাঠখোট্টা স্বরে মুচকি হাসে রোশন। কি তেজ এখনো! এতগুলো ডাকাতের মধ্য থেকেও এত সাহস! রোশন খাটে বসে ইশারায় মেহেককেও পাশে বসতে বলে। মেহেক এসে পাশে না বসে কিন্তু খাটের একপাশে এসে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ সুগন্ধ মনে হয়, আমি শিওর না যদিও। তাও হিন্দিতে মেহেক মানে সুগন্ধ বলেছি। তোর হিন্দির বংশ নির্বংশ হোক, শয়তান ডাকাতের বাচ্চা, চরিত্রহীন কুকুর, লুচ্চা মার্কা লোক। মনে মনে রোশনকে এরকমই আরও কিছু গালিগালাজ করলেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। এমনিতেই পল্লবের বিষয়টা নিয়ে মস্তিষ্কে বিক্ষিপ্ত হয়ে গেছে ওর। তার উপরে এইভাবে এখানে থাকতে মরণ যন্ত্রণা ভুগতে হচ্ছে। প্রতিটা মুহূর্তে মান সম্মান হারানোর ভয় নিয়েও কি বাঁচা যায়? ও, মেহেকের সংক্ষিপ্ত উত্তর। রোশন ভালো করে পর্যবেক্ষণ করছে মেহেককে। এত সুন্দর মেয়েটাকেও তো মেরে ফেলতে হবে ওকে। বিষয়টা কেন জানি ভালো লাগছে না। অবশ্য না মেরে উপায়ও নেই। অতীতে এখানে যেসব মেয়েরা এসেছে তারা কিছু না কিছু তথ্য ওদের সম্পর্কে জেনে ফেলেছে। তাই সেসব মেয়েদের ফিরে যেতে দিলে ঝামেলা হতো ওদের জন্য। একবার একটা মেয়ে ওদের কিছু গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করে দিয়েছিল। ফলে ডাকাতি করতে গিয়ে দুজন ডাকাত ধরা পড়েছিল প্রশাসনের হাতে। এই ঘটনার পর থেকে আর কাউকে জীবিত ছেড়ে দেয় না ডাকাতরা। মীরাকে এত প্রশ্ন কেন করো তুমি? সে কম কথা বলে, আর তুমি একটার পর একটা কথা বলেই যাও তার সাথে। আমার দরকার তাই প্রশ্ন করি। শোনো মেয়ে, মীরা নিজেও তোমার মতো একজন। মাসখানেক হলো এখানে এসেছে। আসেনি আর কি আনা হয়েছে। নিজেদের হাতের পোড়া রান্না খেতে আর ভালো লাগে না। তবে মীরাকে কেউ অসম্মান করে না, ও কেবল আমাদের মুখে ভালো ভালো খাবার তুলে দেওয়ার জন্যই আছে। তাই ওর সাথে কথা বলে তোমার কোনো বিশেষ লাভ নেই, বুঝলে? হ্যাঁ, গুড, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রোশন ঘাড় কাত করে বিছানায় শুয়ে পড়ল, সাথে মেহেককেও টান দিয়ে পাশে শোয়ালো। খোপা করা চুলগুলো খুলে এলোমেলো করে দিতে ব্যস্ত হয়ে উঠল লোকটা। মেহেক চোখ মুখ শক্ত করে আছে, কথা বলতেও ইচ্ছে করে না। জিজ্ঞেস করো কি সিদ্ধান্ত? কোমরে শক্ত করে হাত রেখে থুতনিতে আঙুল ছুঁয়ে বলল রোশন। ভয়ে তরতর করে ঠোঁট কাঁপছে মেহেকের। কি সিদ্ধান্ত? আমার সাথে বেড শেয়ার করবে শুধু তুমি, আর কেউ তোমার কাছে আসবে না। এখন বলো, রাজি? আমি দেখতে যথেষ্ট হট, তাই না? থুতনি থেকে আঙুল সরিয়ে ঠোঁটে ছোঁয়াতে ব্যথায় চোখ বন্ধ করে ফেলল মেহেক। বিষয়টা বুঝতে সময় লাগলো না রোশনের। এত উন্মাদ কেন হয় সে নিজেই জানে না। আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। মেহেক চুপ করে আছে। রোশন ঠোঁট থেকে আঙুল সরিয়ে গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। তীব্র ঘৃণায় নিজেকেই ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করছে মেহেকের। এই দুশ্চরিত্র লোকটা এইভাবে ছুঁয়ে দিচ্ছে। রোশন মেহেককে ওভাবে শুয়ে রেখেই উঠে বসে। কি একটা মনে করে মেহেকও বসে রোশনকে বলে, আপনার সাথে তখন কে কথা বলছিল? রোশন পকেট থেকে সিগারেট আর লাইটার বের করেছে। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরিয়ে মেহেকের প্রশ্নের উত্তর দিল, পল্লবের সাথে। আচ্ছা। রোশন আর কিছু বলল না, দরজার দিকে এগোতে লাগলো। হাঁপ ছেড়ে বাঁচল যেন মেহেক। কিন্তু দরজার বাইরে গিয়ে দাঁড়ালো রোশন। নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, পল্লবের সামনে যাবে না তুমি, ভুলেও না, মনে রেখো কথাটা। দরজা আটকে দাও, মীরা এসে খাবার দিয়ে যাবে। রোশন দ্রুত পায়ে চলে গেল। মেহেক দরজা আটকে দিয়ে আবারও ভাবতে লাগলো পল্লবের কথা। রোশন কেন মানা করলো? পল্লব ওর গ্রামের বলে, নাকি অন্য কিছু? আচ্ছা, পল্লব কি কোনোভাবে এখানে মেহেককে নিতে এসেছে? কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না মেয়েটা। এত অশান্তি আগে কখনো লাগেনি। এখন আগামীকালের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করবার নেই। পল্লবের সাথে যেই করেই হোক কথা বলতে হবে। তোমার এই ঢং কিন্তু আমার ভালো লাগে না সানভীর বাবা। দুপুরের খাওয়া দাওয়া করছে হাওয়ালদার বাড়ির সবাই। টেবিলের একপাশে বসা স্থানবী ও সিদ্দিক আহমেদ, অন্যদিকে মিষ্টি আর আঞ্জুম বেগম। মেহেকের কথা উঠতেই রাগে ফোঁস করে উঠে উপরোক্ত কথাটি বললেন আঞ্জুম।
সিদ্দিকও আজ থেমে থাকবে না, রাগে হুঙ্কার দিয়ে বললেন, ভালো না লাগলে বাড়ির দরজা খোলা আছে, তোমার মেয়েকে নিয়ে চলে যাও। মিষ্টি হক চকিয়ে গেল বাবার এমন কথায়। ছোট থেকে কখনো বাবা এমন আচরণ করেনি মায়ের সাথে। আঞ্জুম ক্ষেপে গেলেন মিষ্টির বিষয়ে কথা বলায়। বেচারা সানবি চুপ করে খেয়ে যাচ্ছে। সত্যি বলতে বড় বোনের জন্য যে তারও মন পড়ে, কিন্তু মায়ের জন্য তা প্রকাশ করতে পারে না। খবরদার, আমার মেয়েকে নিয়ে এরকম তুমি বলবে না। তাছাড়া তুমি কথা দিয়েছিলে কখনো আমার মেয়েকে অবহেলা করবে না। কথা কি কেবল আমিই দিয়েছিলাম আঞ্জুম, তুমি দাওনি? আজ তোমার জন্য আমার মেয়েটা ঘরছাড়া, বেঁচে থাকলেও কি অবস্থায় আছে জানি না। তাই তোমার মেয়েকেও মাথায় উঠিয়ে রাখতে পারছি না আর। আমার ভুল হয়েছে খুব। আগে যদি মেরুদণ্ড সোজা করতাম তবে আজ এই দিনটাই আসতো না। মিষ্টি ভাতের প্লেটে হাত ধুয়ে উঠে গেছে। এই অপমান সহ্য করতে পারবে না সে। সাপের মতো ফুঁসতে ফুঁসতে নিজের ঘরের দিকে হনহনিয়ে চলে গেছে সে। আঞ্জুম আহত দৃষ্টিতে মেয়ের গমন পথের দিকে তাকিয়ে আছেন। তোমার কোনো দোষ নেই, তুমি নিজেই তো মেয়ের থেকে 20 বছরের এক বুড়োর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলে। তাতেও তো তোমার ইন্ধন ছিল, সেটা মনে হয় তুমি ভুলে যাওনি আঞ্জুম। আমি জানি না মেহেককে কখনো ফিরে পাবো কিনা, কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। আঞ্জুম কিছু বলার আগেই সিদ্দিক খাওয়া বাদ দিয়ে বাড়ির বাইরে চলে যায়। সানবিও হাত ধুয়ে উঠে পড়ে। খাওয়ার জন্য একটা পরিবেশ দরকার, যা এই মুহূর্তে এই বাড়িতে নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু এখনও পল্লবের আসার নাম নেই। তাহলে কি আসবে না? না এসে কিভাবে পারবে? রসুনের বাচ্চা যখন আসতে বলেছে, আসতে তো হবেই। দরজা খোলার শব্দে মেহেকের জল্পনা কল্পনা ভেস্তে গেল। বিছানায় বসেছিল মেয়েটা। মীরাকে দেখে উঠে বসলো। খেয়ে নিও। দাঁড়াও মীরা আপু, মেহেকের কথায় দাঁড়ালো মীরা। মেরুন রঙের একটা শাড়ি পরে আছে মীরা। চুলগুলো বিনুনি করা, কানে ছোট দুল, গলা খালি। চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনী নেই। অবশ্য এখানে সেসব আসবে কোথা থেকে? বলো, তুমি সবসময় এমন চুপচাপ থাকো কেন? এমনি। আচ্ছা শোনো, এখান থেকে কি আমরা একসাথে পালাতে পারি না? মেহেকের কথায় চমকালো মীরা। শুকনো ঢোক গিলে বলল, সেটা সম্ভব না মেহেক। কিন্তু কেন? চেষ্টা তো করতে পারি। আমি করেছিলাম একবার। বদলে কঠিন শাস্তি পেতে হয়েছিল। ওরা যে কতটা খারাপ জানো না তুমি। কি করেছিলে? আমাকে উল্টো করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন ছেড়ে দিয়েছিল। মীরার কথায় কষ্ট হচ্ছে মেহেকের। মেয়েটা কত কষ্টে আছে এখানে। সরি আপু, ওসব মনে করানোর জন্য। না না, ঠিক আছে। তাহলে অন্য একটা হেল্প করো প্লিজ। একটা ছোট ছুরি লাগবে আমার। কি করবে? আত্মরক্ষার জন্য। মীরা বিদ্রুপের হাসি এসে বলে, নিজেকে শেষ করা ছাড়া এদের কিছু করতে পারবে না তুমি। আর মরে গেলে তো হেরে গেলে। তার চেয়ে লড়াই করে বাঁচতে হবে, তাই না? হ্যাঁ, আমিও তাই করব। নিজে মরবো না, ঠিক আছে। আমি রাতের খাবারের সাথে নিয়ে আসবো সেটা। মেহেক কিছু বলতেই যাবে, এমন সময় ফয়সাল এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, কি নিয়ে আসবি মীরা? মীরা ও মেহেক দুজনে ভয়ে আঁতকে উঠল ফয়সালের উপস্থিতিতে। সব কিছু কি শুনে ফেললো? মীরা থতমত খেয়ে বলল, আসলেও কয়েকটা চুড়ি চাচ্ছিল। চুড়ি? মেহেক মীরার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চুড়ি। আমি শুনলাম ছুরি। চুড়ি আর ছুরি তো প্রায় একই রকম শোনায়, সেই জন্যই হয়তো। মেহেক স্বাভাবিকতা বজায় রেখে বলে। ফয়সাল ঘরের মধ্যে ঢুকতেই মীরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। এই ছেলেটার নজর মোটেও সুবিধার ঠেকছে না মেহেকের। একজন অসভ্যতা করে তাও তা সহ্য করে নিচ্ছে, কিন্তু কি ভাবছো? কেন এত ঝামেলা করছো বলো তো? তুমিও মজা নাও আর আমাকেও কিছু মজা দাও। সুখের সাগরে ভাসিয়ে দেব তোমাকে। ফয়সাল ধীরে ধীরে এগিয়ে আসছে মেহেকের দিকে। মেহেকও এক পা করে পেছনে এগোচ্ছে। ভয় লাগছে ভীষণ। দেখুন, ভালো হবে না বলছি। আমার কাছে আসলে কিন্তু শেষ করে ফেলবো। বিশ্বাস করো, খুব ভালো হবে। তোমার ওই গোলাপি ঠোঁট যখন আমার ঠোঁটের দখলে আসবে, আমি এমনিই শেষ হয়ে যাব। তারপর তোমার সেক্সি বডি, উফ। পেছনে এগোতে এগোতে মেহেক বিছানায় বসে পড়তেই ফয়সাল বৃষ্টিভাবে হেসে উঠল। ভীষণ কান্না পাচ্ছে মেহেকের। ওরা তো বলেছিল জোরাজুরি করবে না, কিন্তু এখন। ফয়সাল! আচমকা রোশনের আওয়াজে চমকে ওঠে ফয়সাল। মেহেক কি ভেবে যেন বসা থেকে উঠে দৌড়ে দরজার কাছে গিয়ে রোশনের পেছনে লুকালো। ফয়সাল চোরের মতো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে মিনমিন করতে লাগলো, আসলে ভাই, আমি মানে একটু দেখছিলাম ও রাজি হয় কিনা। এখান থেকে যা এখন ভাই। চুপ, যেতে বলেছি তোকে। ফয়সাল আর কালক্ষেপণ না করে দ্রুত ওদেরকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহেক হাঁপ ছেড়ে বাঁচল তাতে। পেছন থেকে জড়িয়ে ধরবে নাকি সুন্দরী? রোশনের অসভ্য কথায় মেহেক চোখের পলকে পেছন থেকে সরে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। এমন খারাপ দিন আমার কখনো আসবে না যে আপনাকে জড়িয়ে ধরতে হবে। রোশন ঘরে ঢুকে খাটে বসে পা দুলিয়ে বলে, কখন কি দিন আসে বলা তো যায় না সুন্দরী। আজকের পর থেকে এই ঘরে আমি ছাড়া অন্য কোনো পুরুষ ঢুকবে না। নিশ্চিত থাকো। তাতে নিশ্চিতের কি আছে? আপনি কি মহাপুরুষ?
উল্টো আপনি একটা লুচ্চা নাম্বার ওয়ান। রাগে মেজাজ খারাপ লাগছে মেহেকের। কতক্ষণ নিজেকে দমিয়ে রাখা যায়? ওয়াও, নাইস, বিউটিফুল, কত সুন্দর প্রশংসা করলে। মেহেক চুপ করে দাঁড়িয়ে আছে। এর সাথে কথা বললে আরও কথা বাড়ে। তবে একটা বিষয় হচ্ছে, চুপ করে থাকলে সবাই পেয়ে বসে। মরতে যদি হয় এভাবেই বলে কয়ে মরবে বলে ঠিক করে নিয়েছে মেহেক। ভাই পল্লব এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে লিমন উচ্চস্বরে বলল। একটু আগে ঘটে যাওয়ার ঘটনার কারণে যে লিমন দরজার বাইরে দাঁড়িয়ে সেটা ভালো করে বুঝতে পারছে মেঘ। যাক, তাও ভালো, একটা রসবতা সহ্য করতে হচ্ছে। আসছি। রোশন বসা থেকে উঠে ঘাড় কাত করে ঘর থেকে বেরোতে বেরোতে মেহেককে বলল, রাতে কথা হবে। মেহেক অন্যদিকে ফিরে রইল। এমন করে বলল যেন কথা বলার জন্য মুখিয়ে আছি। আসুক রাতে, ছুরি দিয়ে ভুঁড়ি ফুটো করে দেব। মনে মনে এসব ভাবতে ভাবতে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে মনোযোগ দিল। কপাল একটু হলেও ভালো, তাই এখান থেকে পল্লব আর রোশনের কথাবার্তা শোনাও দেখা যায়। পল্লব একটা কাঠের চেয়ারে বসে আছে। রোশন ওর সামনাসামনি অন্য একটা চেয়ারে বসেছে। কোনো একটা এলাকায় গুপ্তচর পাঠানোর বিষয় আলোচনা করছে রোশন। পল্লব শুধু এলাকার বিষয়ে তথ্য দিতে এসেছে। ঠিক আছে, তাহলে দুইজন লোক পাঠিয়ে দে। আর অস্ত্রগুলো ঠিক মতো সরবরাহ করার জন্য থ্যাঙ্কস। রোশন সিগারেটের শুক টান দিয়ে বলল। পল্লব মুচকি হাসলো। ব্যাপার না। বেশ, তাহলে আমি যাচ্ছি এখন। যাবি? খাওয়া দাওয়া করে যা। না বস, খেয়ে এসছি আমি। ওকে, পরে দেখা হবে তাহলে। ওকে বস, আসছি। পল্লব ওঠার আগেই রোশন উঠে অন্যদিকে গেল। পল্লবের সাথে কিভাবে কথা বলবে সেই নিয়ে ভাবছে মেহেক। কিন্তু ও তো চলে যাচ্ছে, কি করবে ভাবতে ভাবতে ঘরের মধ্যে কোথাও কিছু আছে কিনা দেখতে লাগলো মেহেক। সেখান থেকে কয়েকটা পাথর নিয়ে দৌড়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকালো। পল্লব চলে যাচ্ছে। বের হওয়ার রাস্তায় ঘর থেকে উল্টো পথে। মেহেক আর দেরি না করে পরপর দুটো পাথর নিক্ষেপ করলো। প্রথমটা পল্লবের আশেপাশে পড়লেও দ্বিতীয়টা একেবারে পিঠে গিয়ে পড়ল। ফলশ্রুতিতে দাঁড়িয়ে গেল সে। মেহেক থামল না, আরও একটা পাথর ছুঁড়ে ফেলল পল্লবের সামনে। আশেপাশে তাকিয়ে এই পাথর কে ছুঁড়েছে খুঁজছে পল্লব। মেহেক জানলা দিয়ে উকি দিয়ে হাত নেড়ে যাচ্ছে। হঠাৎ পল্লবের দৃষ্টি মেহেকের দিকে পড়তেই চমকালো পল্লব। মেহেক স্বস্তির নিঃশ্বাস ফেলে অপেক্ষা করতে লাগলো পল্লবের। ছেলেটা ঝড়ের গতিতে হেঁটে এলো জানালার কাছে। মেহেক, তুমি এখানে আছো? এখানে? আমি তো ভেবেছিলাম ওরা তোমাকে মেরে ফেলেছে। আমি তোমার জন্য এখানে এসেছি। পল্লব ভাই, আমি ঠিক আছি। প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। আমি আর এইভাবে বাঁচতে পারবো না। পল্লব মেহেকের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর, মুখটা কেমন মলিন হয়ে গেছে। মেহেক ছলছল নয়নে ওর দিকে তাকিয়ে আছে। পল্লব আশেপাশে নজর বুলিয়ে নিল একবার, তারপর বলল, আমি যতটা দ্রুত সম্ভব তোমাকে নিয়ে যাব এখান থেকে। তুমি তৈরি থেকো শুধু। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, আমি আছি। মেহেক নিজের হাত জানলা দিয়ে বের করে পল্লবের দিকে এগিয়ে দিল। পল্লবও মেহেকের হাতটা শক্ত করে ধরেছে। আমি অপেক্ষা করব তোমার জন্য, আমি আসবো মেহেক। ততক্ষণ নিজের খেয়াল রেখো, আসছি এখন। কেউ দেখে ফেললে বিপদ। হ্যাঁ এসো। মেহেক পল্লবের হাত ছেড়ে দেয়। পল্লব মুচকি হেসে অন্যদিকে এগিয়ে যায়। এতদিনে একটা শান্তি লাগছে মেহেকের। সেই মানুষটার হাত যদি আগেই ধরতো তবে আজ এখানে থাকতে হতো না। তবে দেরিতে হলেও পল্লবকে বেছে নিয়েছে মেহেক। মনে মনে ওকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে মেয়েটা। এখান থেকে বেরিয়ে বিয়ে করে নেবে ওকে, আর কষ্ট দেবে না ছেলেটাকে। এসব ভেবে বিছানায় বসে দুপুরের জন্য বরাদ্দকৃত খাবারগুলো খেতে লাগলো মেহেক। ভর দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষে জানালার পাশে দাঁড়িয়ে আছে মেহেক। মেঘলা আকাশ, একটু আধটু শীতল হাওয়া বইছে, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া এসে লাগছে মেহেকের হাতে। এমন আবহাওয়ায় বাড়িতে থাকলে জানালার পাশে বসে বই পড়তো। গতকাল পল্লব এসেছিল আবারও, মেহেকের সাথে কথাও হয়েছে টুকটাক। তবে কেউ দেখে ফেলার ভয়ে বেশিক্ষণ কথা বলা হয়নি। তবে একটা বিষয় অবাক লেগেছে মেহেকের কাছে। গতকাল দুপুরের পর থেকে রোশন আর ওর ঘরে আসেনি। যদিও বলেছিল রাতে আসবে, আর মেহেক সেই মতো নিজেকে প্রস্তুত করেও রেখেছিল। মীরা গতকাল রাতে একটা ফল কাটা ছুরি দিয়েছিল মেহেককে। সেটা নিয়েই রাতে অপেক্ষা করেছিল মেহেক। প্রাণে মারতে না পারলেও একটা শিক্ষা দিতে চাচ্ছিল ডাকাতের বাচ্চা রসুনকে। সুন্দরী, আমার কথাই ভাবছো নাকি? জানালার বাইরে থেকে আচমকা রোশনের কণ্ঠস্বর শুনে চমকালো মেহেক। বৃষ্টির মধ্যে লোকটা জানালার বাইরে কি করছে ভেবে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সে। রোশন এক হাত কোমরে দিয়ে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। উন্মুক্ত শরীরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ওর। পরনে শুধু একটা ট্রাউজার। মেহেক দৃষ্টি সরিয়ে ফেলল। কেমন যেন ইতস্তত লাগছে এরকম দেখে। রোশন মেহেকের অবস্থা দেখে ঠোঁট কামড়ে হেসে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। ভেজা শরীরের পানিতে মেঝে ভিজে যাচ্ছে। মেহেক তাই কিছুটা দূরে সরিয়ে দাঁড়িয়ে ওর অদ্ভুত কাজকর্ম দেখছে। এভাবে ঘরে এলেন কেন? রোশন এগিয়ে গেল মেহেকের দিকে। মেহেক পেছোতে লাগলো।
কিন্তু রোশনের ক্ষিপ্ততার সাথে ঠিক পেরে উঠল না মেয়েটা। উন্মুক্ত ভেজা বক্ষের সাথে মেহেককে চেপে ধরল। কোমরে ব্যথা লাগায় আহ করে উঠল মেহেক। সুন্দরী, এরকম আওয়াজ করতে হয় না, এসব শুনলে আমি আরো হট হয়ে যাই। ছাড়ুন বলছি। ছুরিটা বিছানার নিচে থাকায় সেটার ব্যবহার করতে পারছে না। এভাবে যে হুট করে জানলা দিয়ে লাফিয়ে বাদুড়ের মতো ঘরে ঢুকবে লোকটা, তা তো মেহেক জানতো না। বাইরে ঢিপটিপ বৃষ্টি, ঘরে সুন্দরী ললনা, সাথে হট অ্যান্ড সেক্সি পুরুষ, তাও দুজনে এত কাছাকাছি। এই তুমি এত আনরোমান্টিক কেন, হ্যাঁ? রোশন মেহেকের কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল কথাগুলো। মেহেকের রাগে মেজাজ খারাপ লাগছে, কবে যে পল্লব এখান থেকে ওকে নিয়ে যাবে। আপনার মতো লুচ্চামি আমার দ্বারা হয় না বলে আনরোমান্টিক মনে হচ্ছে। আমি সুযোগ পেলে আপনাকে প্রাণে মেরে ফেলবো। মেরে দাও না, কে বারণ করেছে বলো? আমি তো তোমার হাতেই মরতে চাচ্ছি, এসো শেষ করো আমাকে। রোশনের থুতনি বেয়ে বৃষ্টির জল মেহেকের ঠোঁটে এসে পড়তেই হেসে উঠল রোশন। মেহেক হাত দিয়ে ঠোঁট দ্রুত মুছে ফেলল। আমার শীত লাগছে, ছাড়ুন প্লিজ। মেহেকের কষ্ট হচ্ছে শুনে এক মুহূর্ত বিলম্ব করল না রোশন। দ্রুত ওকে বাহুডোর থেকে আলগা করে একটু দূরে সরে দাঁড়ালো। আমি মীরাকে দিয়ে অন্য জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি, পোশাক পাল্টে নাও। মেহেক চুপ করে থাকে। রোশনের নজর পড়ছে এখন মেহেকের গলায়। দ্রুত মেহেকের কাছে এসে গলায় হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? এভাবে ছিলে গেছে কিভাবে? অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য চুলকে চুলকে এই অবস্থা। আর কোথাও হয়েছে কি না? পিঠে হয়েছে। রোশন তড়িৎ গতিতে মেহেকের পেছনে ঘুরিয়ে দিল। থমকালো মেয়েটা। দুশ্চরিত্র লোকটা কি এখন পিঠ দেখবে? রোশন মেহেকের কামিজের ব্যাগ চেন খুলতে লাগলো। খবরদার বলছি, জামা খুলবেন না, আপনাকে দেখতে হবে না। ছাড়ুন বলছি, লুচ্চা শয়তান, ছাড়ুন। মেহেক রেগে মেগে আরও কিছু বলতে লাগলো। রোশন তাতে কর্ণপাত না করে এক হাতে পেটে হাত রেখে স্থির করে দাঁড় করিয়ে অন্য হাতে পুরোপুরি চেন খুলে দিল। যতটুকু উন্মুক্ত হয়েছে তাতেই 2-3 জায়গায় এইরকম লালচে দাগ দেখতে পেল রোশন। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেই সব জায়গায়। মেহেক যতই রোশনকে ঘৃণা করুক, পুরুষালী গভীর স্পর্শে এক মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠল। আমি ঔষধ পাঠাবো রাতে, আজকে আর আসবো না, কাজ আছে আমার। মীরাকে বলবে মলম লাগিয়ে দিতে, কারণ পিঠে একা একা মলম লাগানো যায় না, ট্যাবলেট দিলে আলাদা কথা। কামিজের চেন আটকে মেহেককে ছেড়ে দিয়ে বলল রোশন। মেহেকের সেই দিকে মন নেই এখন। একটু আগে কেন কেঁপে উঠল সে, তার জন্য নিজের উপরে তীব্র রাগ হচ্ছে। কতটা ঘৃণ্য এই লোকটা, তবুও তার জোর করে করা স্পর্শে কেন এমন হবে? মেহেকের নীরবতায় রোশন আর কিছু বলল না। বরাবরের মতো ঘাড় কাত করে ইশারায় টাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় সপ্তাহখানেক বেরিয়ে গেল, মেহেকের লোকেশন জানতে পারেনি প্রশাসন। জীবিত নাকি মৃত সে, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই কারোর। মেয়ের এমন পরিণতিতে দিনকে দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন সিদ্দিক আহমেদ। আঞ্জুম বেগমের অবশ্য সেই নিয়ে কোনো হেলদোল নেই। রাতের রান্না করছেন আঞ্জুম। এই বাড়িতে 3 বেলায় রান্না হয়। মিষ্টিকে সেই কখন একটা পেঁয়াজ কেটে দিতে বলেছিলেন তিনি, অথচ মেয়ে ফোন নিয়ে বসার ঘরে বসে আছে রান্না শেষে, তাই মেয়েকে কিছু বকাবকি করবে বলে ঠিক করেন তিনি। বলো না কবে বিয়ে করব আমরা? ওপাশ থেকে টেক্সট আসতেই মিষ্টির ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠেছে। মিষ্টি সোফায় হেলান দিয়ে মেসেজের রিপ্লাই দিল, আমার এইচএসসি শেষ হোক বাবু, তারপর। ততদিনে তো আমার যৌবন ফুরিয়ে যাবে সোনা, চলো না বিয়ের আগে একটু এনজয় করি। তোমার সব বান্ধবীরাই তো করে বলো। মিষ্টি একটু লজ্জা পেল, কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করলো কথাটায়। ঠিক আছে, কিন্তু বাসায় কি বলে যাব? বলবে বন্ধুরা মিলে ট্যুরে যাবে, আমি আন্টিকে বলে ম্যানেজ করিয়ে দেবো লাগলে। জানোই তো আমাকে কতটা পছন্দ করেন তোমার মা। মিষ্টি শুধু হেসেই যাচ্ছে। জীবনের সব থেকে সুখকর মুহূর্তগুলো বুঝি এখনই কাটাচ্ছে সে। অজানাকে জানার জন্য এখন অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। প্রেমিকের সব কথায় শুধু হ্যাঁ বলে যাচ্ছে। মনে হচ্ছে মতের মিল হলেই বুঝি সে চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এসে বলো, কালকে আমরা বেরোবো। মিষ্টি ঠোঁট কামড়ে হেসে রিপ্লাই দিল। অপর দিক থেকে সাথে সাথে রিপ্লাই এলো, ওকে বেবস, কালকে দেখা হচ্ছে তাহলে। উফ, ভীষণ এক্সাইটেড লাগছে। সেম টু ইউ বেবি, এখন টাটা। ওকে, লাভ ইউ, লাভ ইউ। ডাটা অফ করে সোফা থেকে উঠে দাঁড়ালো মিষ্টি। সামনে মাকে চোখ পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকালো। মা কি কিছু বুঝতে পারলো? তোকে কখন বলেছিলাম একটা পেঁয়াজ কেটে দিতে, আর তুই এখানে বসে বসে ফোন টিপছিলি? মিষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে এই কারণে মায়ের রাগ হয়েছে? মিষ্টি তাড়াতাড়ি কান ধরে মায়ের কাছাকাছি দাঁড়িয়ে বলে, আর হবে না মা, এই দেখো কান ধরে দাঁড়িয়ে আছি। এবারের মতো সরি সরি। সরি না বলে গিয়ে পড়তে বস। এসএসসিতে ভালো রেজাল্ট না করতে পারলে ধরে বিয়ে দিয়ে দেব। আঞ্জুম এতটুকু বলে চলে গেলেন। মিষ্টি মাথা চুলকে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। ঠিক 2 দিন পর পল্লব এসেছে আজ, তবে আজ এসেছে লুকিয়ে। নদীতে পাহারা দেওয়ার জন্য বরাদ্দকৃত 2 জন লোককে যথেষ্ট টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে।
মেহেককে আগেই বলেছিল আজকে রেডি হয়ে থাকতে, যদিও মেহেকের রেডি হওয়ার মতো এখানে কিছুই নেই, যেভাবে আছে সেইভাবেই চলে যাবে। পল্লব ভাই, আমার খুব ভয় করছে যদি ধরা পড়ে যায়। জানলা দিয়ে বাইরে নেমে এসেছে মেহেক। পল্লব দাঁড়িয়ে আছে পাশেই। আশেপাশে নজর বুলিয়ে নিয়ে পল্লব বলে, তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো, আর হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছি হাতে হাত রেখে সেদিকেই হাঁটতে হবে শুধু। আমরা জঙ্গলের অন্য রাস্তা দিয়ে যাব, ওদিকে কেউ যায় না, আচ্ছা? পল্লবের হাতে হাত রেখে মেহেক এগোতে লাগলো। বড় বড় গাছপালা ডিঙিয়ে চলছে দুজন। সময়টা এখন বিকেলবেলা। পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। মাঝে মধ্যে কিছু পাখি শব্দ করে ডেকে উঠছে, আর তাতেই ভয়ে কেঁপে উঠছে মেহেক। পল্লব অবশ্য বারবার আশ্বস্ত করেছে ওকে, তবুও ভয় তো থাকেই। প্রায় আধা ঘন্টা হাঁটার পর নদীর তীরে এসে পৌঁছালো ওরা দুইজন। দুজন লোক দাঁড়িয়ে আছে নদীতে, একটা ছোট্ট স্প্রিং বোট। পল্লব, তোর জন্য আমরা এত বড় রিস্ক নিলাম, সময় মতো আমাদেরও কাজে আসিস তুই। দুজনের মধ্য থেকে একজন বলল কথাটা। পল্লব হেসে বলল, অবশ্যই ভাই, আসছি আমরা, দেরি হলে সর্বনাশ। হ্যাঁ যা তোরা, বিষয়টা জানাজানি হওয়ার আগে নদী পেরিয়ে শহরের রাস্তা ধর। আর হ্যাঁ, ভুলেও তোদের গ্রামে যাবি না, বস অবশ্যই গ্রামে যাবে খুঁজতে। লোকটার কথায় সায় দিয়ে ওরা দুজন বোটে উঠল। বোট ছুটতে লাগলো তার আপন গতিতে। মেহেক ভাবছে অন্য কথা, রোশন ওকে না পেলে গ্রামে পর্যন্ত হানা দেবে। কিন্তু কেন? মেহেক ছোট থেকে গ্রামে মানুষ হয়েছে, তাই শহর সম্পর্কে কোনো আইডিয়া নেই ওর। শুধুমাত্র পল্লবী ওর ভরসা এখন। মেহেক, এত কি ভাবছো? আমি আছি তো। মেহেকের চিন্তা ভাবনা বুঝতে পেরে পল্লব কাঁধে হাত রেখে বলল। মেহেক হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি ভাবছি না। পল্লব কিছু বলল না আর। একমাত্র মেয়ে 3 দিন ধরে বাড়িতে না ফেরায় শোকে পাগল প্রায় আঞ্জুম বেগম। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলেই বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারে কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথে ঘুরতে যায়নি মিষ্টি। আর অদ্ভুত বিষয় হচ্ছে, গ্রামের কেউ ওকে অচেনা কারোর সাথে কোথাও যেতেও দেখেনি। সিদ্দিক আহমেদ রাগের মাথায় যাই বলুক, কিন্তু এখন ওনারও চিন্তা হচ্ছে। 2 মেয়েকে হারিয়ে দিশেহারা অবস্থা ওনার। গ্রামের কিছু লোকজন অবশ্য কানাঘুষা করে বলছে, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। নিজের মেয়েকে হারিয়ে দেখ কেমন লাগে। আঞ্জুম কোনো কথায় কান দেয় না এখন, সেই অবস্থাও এখন নেই তার। থানায় মিসিং ডায়েরিও করেছে, কিন্তু পুলিশের উপর বিশেষ ভরসা করতে পারছে না সিদ্দিক। রাতে খাবার দিতে মীরা মেহেকের ঘরে এসে দেখে ঘর খালি। চমকায় মীরা। সমস্ত ঘরেও মেহেককে না পেয়ে দ্রুত পা চালিয়ে রোশনের কাছে এসেছে মীরা। রোশন বাবার সাথে বসে তাস খেলছে আর সিগারেট ফুঁকছে। ভাই, মেহেককে খুঁজে পাচ্ছি না। মীরা কথাটা বলতেই থমকে দাঁড়ালো রোশন, উত্তেজিত হয়ে শুধালো, কি বললে মীরা? মেহেক কোথাও নেই? অসম্ভব, এটা কিভাবে পালাতে পারে ও? রোশন এক মুহূর্ত সময় ব্যয় না করে মেহেকের ঘরের দিকে দৌড় দিয়েছে। ছেলের এমন দিশেহারা অবস্থা দেখে রোশনের বাবা উঠে দাঁড়িয়েছেন। প্রায় 6 ঘন্টা বাসে জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছালো পল্লব ও মেহেক। গুলিস্তানে এক বন্ধু রুম এক রাতের জন্য ম্যানেজ করেছে পল্লব। হোটেলে গেলে ঝামেলা হতে পারে ভেবেই এই ব্যবস্থা। মেহেকের অবশ্য এসব ভালো লাগছে না, কারণ এখানে ব্যাচেলার রুমে নিয়ে এসেছে ওকে। পরিবার নিয়ে থাকলে আলাদা বিষয় হতো, তবুও কিছু করার নেই এখন। ডাকাতদের সাথে থাকার চেয়ে কিছুদিন পল্লবের সাথে ঢাকা থাকা ঢের বেশি ভালো। পল্লবের বন্ধু সজল ওদেরকে রুম বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগেই। রুমটা খুব একটা বড় না, খাটও নেই, ফ্লোরে তোষক পেতে ঘুমায় সজল। মেহেক, লম্বা জার্নি করলে যাও, ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে একটু শুয়ে থাকি। মেহেক কি বলবে বুঝতে পারছে না, কোনো পোশাক তো আনা হয়নি ওর, কি পরবে এখন? পল্লব মেহেকের নীরবতা দেখে ফের বলল, কি হয়েছে, কোনো সমস্যা? আসলে আমার তো কোনো পোশাক, ও বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কিছুক্ষণ একা রুমে থাকতে পারবে? আমি গিয়ে আশেপাশে কোথাও শপিং মল আছে কি না দেখি, আপাতত চলার মতো কিছু পোশাক কিনে আনি। রুমে একা থাকার কথা শুনতে চমকে উঠল মেহেক। এর আগে কখনো শহরে আসেনি, তার উপরে এরকম একটা বদ্ধ ঘরে একা। কিন্তু কী বা করার আছে? ঠিক আছে, কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। পল্লব বসা থেকে উঠে মুচকি হেসে বলল, যাবো আর আসবো, তুমি দরজা আটকে দাও। আর হ্যাঁ, আমি ডাক না দিলে দরজা খুলবে না, এমনকি সজল ডাকলেও না, ওকে? ঠিক আছে। পল্লব বেরিয়ে যেতেই মেহেক দরজা আটকে দিল। ঘরটা ভালো করে দেখতে লাগলো, সব কিছু এলোমেলো। বিছানা চাদরটাও একপাশে সরে আছে। বসে বসে কি করবে ভেবে ঘরটাকে মোটামুটি গোছানোর কথা ভাবলো মেহেক। বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে একটা প্যাকেট পেয়ে চমকালো মেয়েটা। এই প্যাকেট এখানে কেন? ভাবতেই মেরুদণ্ড বেয়ে ভয়ে শীতল স্রোত নেমে গেল। সজল কি মেয়েদের রুমে নিয়ে এসে ডেট করে? হ্যাঁ, সেই জন্যই তো এসব প্যাকেট রাখা। এই জন্যই হয়তো পল্লব সজল আসলেও দরজা খুলে দিতে মানা করে গেল। পল্লবের কথা ভাবতেই ভালো লাগা কাজ করছে মেহেকের।
ছেলেটা ওর জন্য কতটা ভাবে, অথচ আবেগী মন পল্লবের বাকি খামতি খুঁজে পেল না আজ। ভাবনা চিন্তা রেখে প্যাকেটটা জায়গা মতো রেখে বাকি ঘরটা গোছানো শেষ করে মেহেক। চার দেয়ালে বন্দি মিষ্টি, ঘরের দেয়ালে মেয়েদের নগ্ন অর্ধনগ্ন ছবিতে ভরপুর। বিছানায় সেজে গুজে বসে আছে সে, চেহারায় মলিনতা স্পষ্ট, সাথে যন্ত্রণার ছাপ। কড়া মেকআপেও সেই সব ঢাকা সম্ভব হয়নি। যে কেউ দেখার মন দিয়ে দেখলেই বুঝতে পারবে কোমর পর্যন্ত সাধে চুলগুলো ঘাড় পর্যন্ত নামাতে হয়েছে তাকে। শাড়ি পরে থাকলেও ব্লাউজের গলা এতটা বড় যে বক্ষ বিভাজনের খাস স্পষ্ট দেখা যাচ্ছে, আর শরীরের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দরজা খোলাই আছে, বিছানা চাদর খামচে ধরে বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে মিষ্টি। মাঝ বয়সী এক লোক হেলে দুলে ঘরে প্রবেশ করে মিষ্টির দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দরজা আটকে দিল। মিষ্টি কাঁদতে লাগলো ভয়ে, তবে নিঃশব্দে। দিনে একজন, রাতে একজন, এসব সহ্য হয় না এতটুকু শরীরে। লোকটা আস্তে করে মিষ্টির পাশে বসে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মিষ্টি মাথা নুইয়ে বসেই আছে, কিছু করার নেই এখন আর। প্রথম 2 দিন জেদ করে না খেয়েছিল, প্রচুর মারধরও খেয়েছে, কিন্তু শরীর আর সইতে পারেনি। পরে জ্ঞান হারিয়ে ফেলেছিল 3 দিনের দিন। আর সেই চেতনাহীন অবস্থায় তার ঘরে প্রথম কাস্টমার পাঠিয়েছিল এখানকার মাসি রিনা। কিশোরী বয়সে নিজের ইজ্জত হারিয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে গেল মিষ্টি। তাতে অবশ্য এখানকার কারো কিছু যায় আসে না, বয়স কম হওয়ায় সব কাস্টমার মিষ্টিকেই বিছানার সঙ্গী হিসেবে চায়। সেভাবে বলতে গেলে এই পাড়ায় এখন মিষ্টির অনেক দাম। মাত্র 1 সপ্তাহে হাইপে উঠে গেছে ও। এই মেয়ে, ব্লাউজ খোল, খুলে টুলে রাখলে খেতে সুবিধা হয়, এই বয়সে ঢং করে খোলাখুলি করতে ভাল লাগে না। লোকটার নোংরা কথায় চোখ বন্ধ করে ফেলে মিষ্টি। আহারে জীবন, কোথায় ছিল আর কোথায় এলো। মিষ্টির নীরবতা দেখে লোকটা ক্ষেপে গেল কিছুটা। নিজে নগ্ন হয়ে মিষ্টিকেও নগ্ন করে ফেলল সে। পশুর মতো খোবলানো শুরু করলো মিষ্টির নরম দেহটাকে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কেবল। নিজের বাবার বয়সী লোকের সাথে এভাবে বিছানা গরম করতে হবে কখনো ভাবতেও পারেনি মিষ্টি। যদি মাটি ফেটে 2 ভাগ হয়ে যেত এখন, তবে জ্যান্ত মাটির নিচেই ঢুকে যেত। ঠিক আধ ঘন্টা পরে পল্লব রুমে ফিরল নতুন জামা কাপড় নিয়ে। মেহেক খুশি হলো ওর পছন্দের রঙের 3 পিস পেয়ে। পল্লবের এত গুণ আগে কেন চোখে পড়েনি ভেবে আফসোসও হচ্ছে। রুমে ফিরে আগে পল্লব গোসল সেরে নিল, তারপর মেহেক। খাওয়া দাওয়া হোটেলে গিয়ে করলো দুজন। রাতে রুমে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিল দুজনে। পল্লব মেহেককে বিছানায় শুতে বলে নিজে একটা পাতলা কম্বল পেতে শুয়েছে। মনে মনে একটু অস্বস্তি থাকলেও পল্লবের এমন সিদ্ধান্তে অনেক দিন পর একটা শান্তির ঘুম দেয় মেহেক। পূর্ব আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে। শহরের বুকে সূর্যের আলো ফুটতেই যে যার মতো ব্যস্ত হয়ে ওঠে। কেউ দোকান খুলতে চায়, কেউ বা সবজি বিক্রি করতে, আবার কেউ বা স্কুল কলেজে যায়, আবার কেউ অফিসে। ভোর রাতে বাস থেকে একটা যাত্রী অফিসে বসেছিল রোশন, লিমন আর অর্ক। গতকাল মেহেককে কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ নদীর পাড়ের পাহারাদারকে ধরে রোশন। প্রথম প্রথম কেউ কিছু স্বীকার না করলেও বন্দুকের নলের সামনে মুখ খুলতে বাধ্য হয়। মেহেক কোথায় গেছে বল, আর সাথে কে ছিল? রোশনের তিরিক্ষ মেজাজে আজ সবাই ভয়ে চুপসে গেছে। ওকে এতটা রাগ করতে কেউ কখনো দেখেনি। দুজনের মধ্য থেকে একজনের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রোশন। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। বলছি বলছি ভাই, ওই পল্লব, ওর সাথে গেছে আপা। পল্লবের নাম শুনে মোটেও চমকায়নি রোশন। এরকম কিছু হতে পারে ভেবেই তো মেহেককে পল্লবের সামনে যেতে মানা করেছিল। কিন্তু ঘাড়তারা মেয়েটা তাই করলো। মনে মনে মেহেককে কিছু বকাঝকা করে নিল রোশন। কোথায় গেলে পাবো? ঢাকা গেছে, কিন্তু ঠিক কোন জায়গায় জানি না।